আজকের পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল কবির, আমি ব্র্যাকে একজন কর্মী। আজকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন আরাফাত সুলতানা লতা। লতা, আপনাকে স্বাগত জানাচ্ছি। লতা, আপনার পরিচয়টা আপনিই দেন। শাহিদ ভাই, আপনাকে ধন্যবাদ আপনার পডকাস্টে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি আমার নাম বলছিলেন, আমি আরাফাত সুলতানা লতা। আমার প্রথম পরিচয় হচ্ছে আমি একজন শ্রবণ প্রতিবন্ধী পরিবারের সন্তান। আর পেশাগত জায়গা থেকে আমি একজন ইশারা ভাষার দোভাষী এবং বাংলাদেশ টেলিভিশনে আমি ইশারা ভাষার সংবাদ উপস্থাপিকা হিসেবে কাজ করছি। কোডা সম্পর্কে একটু আমাদেরকে যদি বলেন আপনি। আমার একটা বড় পরিচয়, আপনি বলছিলেন যে আমি কোডা। কোডা হচ্ছে যারা শ্রবণ প্রতিবন্ধী দম্পতি বা শ্রবণ প্রতিবন্ধী মানুষদের সন্তানদেরকেই কোডা বলা হয়। এটাকে যদি এলাবোরেটলি বলি, ইটস চাইল্ড অফ ডেফ অ্যাডাল্টস। আর কোডাদের বৈশিষ্ট্যটা হচ্ছে তারা আসলে দুটো ভাষায় জন্মের পরপরই দুটো ভাষাতে শেখে বা বেড়ে ওঠার যে জায়গাটা সেটা হয় তাদের, যেটা আমরা জানি যে আমাদের মাতৃভাষা বা আমাদের মায়ের ভাষাতেই আমরা জন্মের পরপর শিখি। তো কোডারা বেসিক্যালি জন্মের পরপরই সাইন ল্যাঙ্গুয়েজটা আগে শেখে বা ইশারা ভাষাটা আগে শেখে। এরপরে তার যে মাতৃভাষা থাকে, সেটা যে ভাষাই হোক না কেন, সেটাতে বড় হয় বা বেড়ে ওঠে। তো আমি একজন কোডা হিসেবে আমার প্রথম ভাষা হচ্ছে আমার ইশারা ভাষা। তারপর আমি আসলে বাংলা ভাষায় কথা বলতে শিখেছি। ইশারা ভাষাটা, এটা তো একটা ভাষা। জি। এই ভাষা সম্পর্কে একটু আমাদেরকে যদি একটু ধারণা দেন। আচ্ছা, ইশারা ভাষাটা হচ্ছে যারা, মানে খুব সহজ কথায় যদি বলি, যে যারা শ্রবণ ও বাক প্রতিবন্ধী মানুষ আছেন, যারা শুনতে এবং বলতে পারেন না, তাদের যে ভাষা বা তারা যে ভাষায় আসলে যোগাযোগ করেন, সেটা হচ্ছে ইশারা ভাষা। একটা ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনাকে আসলে দেখতে হবে। ভাষাটা বুঝতে হলে আপনাকে দেখে বুঝতে হবে। ভাষাটার জন্য তো আমরা জানি যে আসলে আমাদের হাত দিয়ে আমরা যে কথাগুলো বলি, সেটাই হচ্ছে ইশারা ভাষা। আর ইশারা ভাষার আরেকটা ব্যাপার হচ্ছে যে প্রতিটা দেশের ভাষা কিন্তু আলাদা। আমাদের অনেকের একটা ধারণা আছে যে পুরো পৃথিবীতে মনে হয় একটা ইশারা ভাষাই, আমরা সবাই যত শ্রবণ প্রতিবন্ধী মানুষ আছেন তারা হয়তো বা একটা ভাষাতেই কথা বলেন। আসলে ব্যাপারটা তা না, প্রত্যেকটা দেশের নিজস্ব ইশারা ভাষা আছে এবং আমরা বাংলাদেশি মানুষরা আমরা বাংলা ইশারা ভাষায় কথা বলি। আর এটার ভিন্নতার কারণটা হচ্ছে যে প্রতিটা দেশের তো আসলে আমাদের কালচার আলাদা, আমাদের দেশের নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, আমাদের এটাকে কি বলে, ফেস্টিভ গুলো, আমাদের উৎসবগুলোর ভিন্নতা আছে। এই যে ভিন্ন ভিন্ন ব্যাপারগুলো, সেগুলো তো আসলে একটা স্পেসিফিক সাইন দিয়ে কখনোই বোঝানো সম্ভব না, যার জন্য প্রতিটা দেশেরই নিজস্ব ইশারা ভাষা আছে। বাংলাদেশে যে বাংলা ইশারা ভাষা, এইটার এখন প্রচলনটা আসলে কেমন? এখন বেশ জনপ্রিয় বাংলা ইশারা ভাষা, বা জনপ্রিয় না, আসলে বলবো যে এখন বেশ পরিচিত। এখন সবাই আসলে জানে যে এটা একটা নিজস্বতা আছে বা এটা ভাষা হিসেবে স্বীকৃত। এখন আপনি দেখবেন যে টিভি খুললেই আমরা নিউজ চ্যানেলে বা বাংলাদেশ টেলিভিশনে, আপনি আমার পরিচয় দিচ্ছিলেন, আমরা নিউজে দেখতে পাচ্ছি ইশারা ভাষার ইন্টারপ্রিটেশন যাচ্ছে। কর্পোরেট সেক্টরগুলোতে এখন ইশারা ভাষার প্রচলনটা ঢুকে গেছে। আমাদের টেলিকম সার্ভিস আছে এখন শ্রবণ প্রতিবন্ধী মানুষের জন্য, অর্থাৎ মানুষজন জানছে এই ভাষাটা সম্পর্কে এবং ভাষার প্রয়োজনীয়তা। অর্থাৎ শ্রবণ প্রতিবন্ধী মানুষ যেই ভাষাটা ব্যবহার করছে বা তাদের জন্যই যেই ভাষা তাদের প্রয়োজন আছে, এটা এখন কিন্তু আসলে অনেক জায়গায় প্রচলিত হচ্ছে। আপনাদের প্রতিষ্ঠান ব্র্যাকও কিন্তু তাদের ম্যাক্সিমাম প্রোগ্রামগুলোতে চেষ্টা করে যে বিশেষ করে যারা ডিসেবিলিটি রিলেটেড যে প্রোগ্রামগুলো, সেখানে শ্রবণ প্রতিবন্ধী মানুষের জন্য ইন্টারপ্রেটার রাখার। অর্থাৎ এই কনসেপ্টটা এখন কিন্তু আসলে ছড়িয়ে গেছে। অনেক জায়গায় আমাদের এখনো অনেক কিছু করার আছে, বাট তারপরও এখন পরিচিত। আমি একদিন একটা প্রোগ্রামে গেছি ইন্টারপ্রেট করতে। সেখানে উনি একজন লয়ার। লয়ার আমি ধরেই নিচ্ছি, ধরে না, উনি অবশ্যই একজন শিক্ষিত এবং বেশ জ্ঞানী একজন মানুষ। তো ওই প্রোগ্রামে আমি সাইডে দাঁড়িয়ে ইন্টারপ্রেট করছি। তো উনি বক্তৃতা দিচ্ছেন, উনি প্রোগ্রাম শেষে আমাকে এসে বললেন যে আপা, আপনি জানেন, শুরুতে আমি ভেবেছিলাম আপনি বোধহয় একজন প্রতিবন্ধী মানুষ, মানসিক প্রতিবন্ধী মানুষ, হয়তোবা দাঁড়িয়ে আপনি হাত পা নাড়ছেন। কিন্তু আমি যখন আপনার পরিচয় করিয়ে দিল উপস্থাপক, সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম যে আচ্ছা, এটা আসলে একটা ভাষা বা এটা একটা মানে গোষ্ঠীর জন্য আপনি করছেন। তো এই যে ব্যাপারটা, এখন কিন্তু আর এই কথা বলার সুযোগ নেই বা এখন কেউ বলবেও না। এখন সবাই পরিচিত সাইন ল্যাঙ্গুয়েজ নিয়ে। ধন্যবাদ লতা। আমি একটু আপনার শৈশবের দিকে আসি। আপনি অবশ্যই। যেটা কোডা সম্পর্কে যখন বলছিলেন যে আমরা তো আসলে মাতৃভাষা বলি। মাতৃভাষায় এই শব্দটা অনেক বেশি জনপ্রিয়, কারণ আমরা ছোটবেলায় যখন ভাষা শিখি মায়ের কাছ থেকে ভাষা শিখি। আপনি বলছিলেন যে আপনার মায়ের ভাষা হচ্ছে ইশারা ভাষা
কিন্তু আপনি যেহেতু শুনতে পান, আপনার তো আসলে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইশারা ভাষা হওয়ার কথা না। আপনার হ্যাঁ। আমরা যেভাবে ভাষা শিখেছি একই ভাষা হওয়ার কথা। তো শৈশবে আসলে আপনার ভাষা শেখার গল্পটা একটু শুনতে চাই। মায়ের কাছ থেকে কিভাবে ভাষা শিখলেন ইশারা ভাষাটা? আচ্ছা। আমার ছোটবেলায় আমার যতদূর মানে আমার মনে পড়ে যতটুকু, আমার মনে হয় যে আমি ১ম এ আসলে ইশারা ভাষাতেই কথা বলেছি। যেহেতু আমার বাবা-মা দুজনই কথা বলতে পারতেন না, তাদের সাথে কমিউনিকেশনটা আমার ইশারাতেই হতো। সেটা আমি একদম বেবি সাইন বলেন বা হোম সাইন বলেন সেভাবেই হতো। কিন্তু আমার কথা বলা শেখাটা আসলে হয়েছে আমার পরিবারের অন্য সদস্য যারা ছিলেন। আমাদের শ্রবণ প্রতিবন্ধী পরিবারগুলোতে একটা প্র্যাকটিস আছে। আমরা আসলে সবসময় নানার বাড়ির লোকজন বা কারো দাদার বাড়ির লোকজন সাথে কেউ না কেউ থাকে। তো সেই ক্ষেত্রে আমার যেরকম আমার মামা, খালারা, আমার নানা, নানুরা আশেপাশে ছিলেন, তাদের কাছ থেকে আমি বাংলায় কথা বলা শিখেছি। কিন্তু আমি বলি যে আমার ১ম ভাষা আসলে ইশারা ভাষাই। বাংলাটাকে আমি ২য় হিসেবেই আপনার রাখি। বাংলাটা দ্বিতীয় ভাষা ২য় হিসেবে আপনি ভাষা। দেখেন। শৈশবে আসলে আপনার বাবা-মা দোভাষী হিসাবে কি আপনাকে কাজ করতে হয়েছিল? হ্যাঁ, একদম ছোট থেকে মানে আমি আমার মনে আছে আমি যখন ৫-৬ বছর বয়স হবে, আমি যেহেতু আমার বাবা-মার সাথে সবসময় থাকতাম, আমি বেশ ভালোই ইশারা ভাষায় কথা বলতে পারতাম। ভাষাটা আমার রপ্ত হয়েছিল খুব দ্রুত। তো সেই ক্ষেত্রে একদম ছোটবেলায় বাইরে থেকে যদি কেউ আসতেন, তারা হয়তো কিছু বলছেন আমার বাবা-মাকে, বুঝতে পারছেন না। তখন আমি কিন্তু ওই বয়সে ইন্টারপ্রেট করেছি। ওই তারা কি বলছেন সেটা আমি আমার বাবা-মাকে বুঝিয়ে দিয়েছি। আরেকটু যখন আমি বড় হয়েছি তখন দেখা গেছে যে টেলিভিশন দেখতে বসলাম আমি, আমার বাবা-মা সবাই একসাথে। স্পেশালি নিউজ। নিউজের সময় দেখা যেত অনেক কিছু আমার বাবা বুঝতে পারতেন না। তখন আমাকে বলতেন যে কি বোঝায়? ওই আমি আধো, আধো যে সাইন গুলো জানি বা যেগুলোকে একদম ছোটবেলার বুলির মতো আমাদের যেরকম থাকে না? জি। তো ওই আমি আমার বুদ্ধি দিয়ে ওইটুকুই বলার চেষ্টা করতাম এবং একটা সময় আস্তে, আস্তে দেখা গেছে যে আমার বাবার আমার প্রতি একটা নির্ভরশীলতা তৈরি হয়েছে যে হ্যাঁ, ও তো পারে। ও তো সাইন পারে। আ ও এই জিনিসগুলা বলতে পারে ভালো। ইভেন আমি ছোটবেলায় আমার বাবার সাথে বাজারে যেতাম। বাজারে গিয়ে ওই মাছের দোকানের যে দোকানি বা মুদি দোকানদার যারা, তারা কিন্তু সবাই আমাকে চিনতো। আমার বাবাকেও চিনতো যেহেতু তিনি কথা বলতে পারেন না। এবং আমি যেহেতু বাবার সাথে ওই ছোট বয়সে সাইনে কথা বলি, তো তারাও আমাকে চিনতো। সো গেলে ওইভাবে আমি বাবাকে সবসময় হেল্প করতাম যে আসলে এইটা বাজারে মাছের এই দাম বা লাউ মানে তরকারির এই দাম, এগুলো আমি বাবাকে সবসময় বলতাম, ইন্টারপ্রেট করতাম খুব ছোট থেকেই। কোনো পারিবারিক অনুষ্ঠান বলতে যখন আত্মীয়স্বজনের মধ্যে কোনো বিয়ে, জন্মদিন এরকম অনুষ্ঠানগুলোতে যখন যেতেন আপনার বাবা-মার সাথে, আ তখন আসলে আপনার এই দোভাষীর রোলটা তখন কেমন ছিল? একদম ছোট থেকে মানে আমি তো আসলে এখন প্রফেশনাল জি। ইন্টারপ্রেটার, বাট আমি আসলে জন্মগত ইন্টারপ্রেটার বলা যায়। বেড়ে ওঠার একদম ছোট বয়স থেকে আমাকে করতে হয়েছে। ওই যে বললাম তাদের এক ধরনের নির্ভরশীলতা তৈরি হয়েছে এবং যেহেতু আমি ভালো সাইন জানতাম ছোট থেকে, দেখা গেছে যে আত্মীয়স্বজনরাও আমার উপর একটা ডিপেন্ডেন্সি ছিল তাদের। তারা নিজেরা না বুঝিয়ে বলতো যে, "তুমি বলো তো এটা, এটা বলতে হবে, তুমি তোমার বাবা-মাকে বলো।" এবং এখানে একটা ব্যাপার আছে যে খুব ছোট থেকে না আসলে আমি যে জিনিসটা আমার বোঝার বয়স হয়নি বা প্রয়োজন নেই ওই বয়সে, সেটাও আমাকে বুঝতে হয়েছে। যেমন রাজনীতির বিষয়গুলো বা ধরেন পারিবারিক অনেক কথা আছে যেটা হয়তোবা একটা ১০-১২ বছরের বাচ্চার জানার প্রয়োজন নেই। আমরা এখন সেই আমাদের প্র্যাকটিসটা নেই। কিন্তু আমাকে জানতে হয়েছে, আমাকে বাবা-মাকে বোঝানোর কারণে খুব ছোট থেকেই আসলে আমি পারিবারিক কিছু মানে আমার জানার বাইরের বিষয়গুলো বাবা-মার সাথে শেয়ার করতে হয়েছে এবং আমাকে জানতে হয়েছে। মানে আমরা আমরা যেমন মানে শৈশবের তো আসলে নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে। আমরা ওই সময় অনেক জটিল কিছু শিখি না, জানি না, জানি যার না। জন্য আমরা হ্যাঁ, হ্যাঁ। শৈশবকে এক ধরনের উপভোগ করি। মানে আপনার শৈশবে যেহেতু এইসব জানতে হয়েছে, তারপরে এই যে দোভাষী হিসাবে একটা বাড়তি দায়িত্ব পালন করতে হয়েছে। মানে আপনার কি মনে হয় যে এটা আপনার শৈশবকে অন্য আর ১০ টা শিশু থেকে একটু আলাদা করেছে কিংবা কোনো ধরনের প্রভাব ছিল আসলে আপনার শৈশবে এটার জন্য? হ্যাঁ, ডেফিনিটলি আমি আলাদাভাবেই বড় হয়েছি। অন্য ৮-১০ টা বাচ্চার মতো ওই বয়সের যে ম্যাচুরিটি, প্রত্যেকটা বয়সের তো একটা নিজস্ব ম্যাচুরিটি থাকে। আমার সবসময় হয়তোবা ৪-৫ বছর এগিয়ে চিন্তা করতে হয়েছে। ডেফিনিটলি আমার নিজস্ব শৈশব তো ছিলই। সেটা আমার নষ্ট হয়নি। বাট এর বাইরেও আমার দায়িত্ববোধটা আরো আগে থেকে শুরু হয়েছে। যেটা আমার হয়তোবা ওই বয়সে শুরু হওয়ার কথা না। বাবা-মার প্রয়োজনে আমাকে নিতে হয়েছে বা কোনো না কোনোভাবে আমার উপর এসে পড়েছে দায়িত্বটা। সামগ্রিকভাবে বাংলাদেশের শ্রবণ প্রতিবন্ধী মানুষের কি অবস্থা এখন? আপনি সাইন ল্যাঙ্গুয়েজের জায়গা থেকে চিন্তা করলে হ্যাঁ, অনেক ডেভেলপড হয়েছে। আরো অনেক কিছু হওয়ার বাকি। কিন্তু আপনি যদি ব্যক্তিকে নিয়ে চিন্তা করেন, শ্রবণ প্রতিবন্ধী মানুষদেরকে নিয়ে,
সেই জায়গাটা আসলে খুব বেশি যে আমরা এগোতে পেরেছি তা কিন্তু না। এখনো আমরা আসলে তাদের বেসিক জায়গা থেকে আসি, যে তাদের যে লেখাপড়ার জায়গাটা, এখনো স্কুল কলেজে কোনো ইন্টারপ্রেটার নেই। তাদেরকে টিচাররা হয়তো বা ভাঙা ভাঙা সাইন দিয়ে যতটুকু পারছেন তারা বোঝাচ্ছেন, তারা আসলে দক্ষ না ইশারা ভাষায়। তো তাদের যে স্টার্টিংটা, পড়াশোনার যে শুরুটা, সেখানে কিন্তু একটা বিশাল গ্যাপ থেকে যাচ্ছে, এবং সেই গ্যাপ নিয়েই তারা হয়তো বা উচ্চ মাধ্যমিকে যাচ্ছেন, এবং কলেজে তো আরো সুযোগ নেই। স্কুল তো তাও স্পেশাল স্কুল আছে আমাদের দেশে, সেখানে হয়তো বা টুকটাক ইশারা ভাষায় পড়ানো হচ্ছে। কলেজে গিয়ে একদমই কোনো স্পেশাল কলেজও নেই, বা এখন যে কলেজে তারা পড়ছে সেই কলেজেও ইন্টারপ্রেটারের কোনো ব্যবস্থা নেই। আর হায়ার এডুকেশন তো অনেক 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 দূরের ব্যাপার তাদের জন্য। মানে তারা আসলে অনেকটা স্বপ্নের মতোই রয়ে গেছে হায়ার এডুকেশনে। তাদের দৌড় এইচএসসি পর্যন্তই, এরপরে তাদেরকে আসলে চাকরির জন্য চিন্তা করতে হয়। কারণ বাংলাদেশে এখন পর্যন্ত হায়ার এডুকেশনে গিয়েছে এরকম সংখ্যা খুবই কম, মানে এতই নগণ্য সেটা আসলে বলার মতো কিছু না। তো ডেফিনেটলি তারা ওই জায়গাটাতে তো অনেক পিছিয়ে আছে। চাকরির ক্ষেত্রে তো সবসময় আপনিও নিজেও ভালো জানেন যে তাদেরকে চাকরি দিতে গেলে প্রথমেই যেটা চিন্তা করে যে তাদের সাথে যোগাযোগটা কিভাবে করব, কমিউনিকেশনের যে জায়গাটা, ওই গ্যাপের কারণে অনেক ক্ষেত্রে তার যোগ্যতা থাকার কারণেও, বা যোগ্যতা থাকার সত্ত্বেও তাকে আসলে চাকরিতে নিচ্ছে না। এরকম প্রতিদিনই আসলে আমরা ফোন পাই, প্রতিদিনই আমাদের কাছে আসে যে আমার অমুক জায়গায় চাকরিটা হচ্ছে না, বা আমার অমুক জায়গায় যেতে হবে, ওখানে ওখানে ইন্টারভিউ দিয়েছি কিন্তু আমার চাকরিটা হয়নি। তো সেক্ষেত্রে কি করছি আমরা, আসলে তাদেরকে খুব স্পেসিফিক কিছু কাজে জয়েন করাচ্ছি। আপনি চিন্তা দেখেন যে লাইক যেরকম সুপার শপগুলোতে সেলসম্যানের কাজে, বা ধরেন আপনি টেইলারিং এর কাজে, অর্থাৎ একটা অফিসিয়াল জব বা ডেস্ক জবে তাকে বসানোর জন্য যেই ক্যাপাবিলিটিটা তার মধ্যে তৈরি করা দরকার, একদম শুরু থেকে কিন্তু আমরা সেটা করে দিই না। সেই গ্যাপটা থেকে যায়, যার জন্য আলটিমেটলি সে যখন বড় বড় জায়গায় যায় সেখানে আসলে সে কম্পিট করতে পারে না। এটার জন্য না আমি আসলে তাকে কখনোই দোষ দেই না, একজন শ্রবণ প্রতিবন্ধী মানুষের দোষ না, এটা আমাদের সিস্টেমের সমস্যা আমার যেটা আচ্ছা, মনে এই হয়। এই যে আবার আপনার শৈশবে একটু ফেরত যাই। অবশ্যই। হ্যাঁ, আপনি তো যখন স্কুলে পড়াশোনা করেছেন, আমরা আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে স্কুলে আমরা যখন পড়াশোনা করতাম, বিভিন্ন আয়োজনে আমাদের প্যারেন্টসরা আসতো। প্যারেন্টসদের এক ধরনের অংশগ্রহণ ছিল। সারা বছর না হলে নির্দিষ্ট কিছু অনুষ্ঠান আছে, কিংবা এমনিতেও আসতো হুম প্যারেন্টসরা। হুম হুম। প্যারেন্টসরা যখন আসতো তখন আসলে একজন প্যারেন্টসের সাথে আরেকজন প্যারেন্টস এক ধরনের কথা হতো, একটা ওইখানেও এক ধরনের একটা পরিবেশ তৈরি হতো। আপনার বাবা কিংবা মা আসলে কে যেতেন আপনার স্কুলে প্যারেন্টস হিসেবে? এটা আমার সব সময়কার একটা কষ্ট যে আমার আম, আমার ডিসিশন নেওয়ার জায়গাগুলোতে, বা আমার স্কুল কলেজের সময়টাতে আমার বাবা মা কখনোই যেতেন না। আমার মামা যেতেন, আমার মামা বা আমার আমি একটা সময় আমার নানা নানুর কাছে বড় হয়েছি, তারা যেতেন সেখানে। আর আম, যেহেতু খুব স্বাভাবিক, তারা তো আসলে টিচারের সাথে কথা বলতে পারবেন না, সেই জায়গা থেকে ফ্যামিলির অন্যান্যরা যেতেন। আহ, এটা আসলে আমার সব সময়কার খুব কষ্ট। এবং জাহিদ ভাই, যেটা হয়েছে, আমি এখন আমার বাচ্চাদের ক্ষেত্রে আমি খুব খুব চেষ্টা করি যে ওদের প্যারেন্টস মিটিং বা ওদের টিচারের সাথে সবসময় যোগাযোগ রাখার। ওরা যাতে কখনো ফিল না করে যে আমি একা, অন্য প্যারেন্টসরা এসেছে আমি একা। যে ফিলটা আমি একেবারে আমার ভার্সিটি লাইফ পর্যন্ত আমি ফিল করেছি, কখনই আসলে তাদেরকে আমি নিতে পারিনি। আপনার বাবা মার সাথে যখন আপনি বাইরে কখনো গিয়েছেন, এরকম কোনো ঘটনা হয়েছে যে আপনি তাদের সাথে কথা বলছেন, এই কারণে মানুষ আপনাকে একজন শ্রবণ প্রতিবন্ধী মানুষ হিসেবে ধরে নিয়ে ওইভাবে আপনার সাথে ট্রিট করছে, এরকম কোনো, কিংবা এরকম কোনো মজার ঘটনা? হ্যাঁ, এরকম তো অসংখ্যবার এমন হয়েছে আমার সাথে। একবার আমার মনে আছে, আমার বাবা-মা, আমরা ৩ জন ঢাকার বাইরে যাচ্ছিলাম ট্রেনে। তো স্বাভাবিক, তখন তো আসলে আমি ওখানে একমাত্র, আমাদের ৩ জনের মধ্যে আমি একাই কথা বলতে পারি। আচ্ছা। তো যেহেতু বাবা-মা আছেন, তো আমার তো আসলে কথা বলার প্রয়োজন পড়ছে না। আমার যা কমিউনিকেশন হচ্ছে সেটা সাইন ল্যাঙ্গুয়েজেই হচ্ছে। তো পুরোটা ট্রেন জার্নি অলমোস্ট ৩ ঘন্টার একটা জার্নি ছিল। আমি বাবা-মার সাথে সাইনেই কথা বলছি। আশেপাশের আচ্ছা। লোকজন বলছে যে, "আহারে দেখেছো, ৩ জনই কথা বলতে পারে না।" মানুষ তো আসলে শ্রবণ প্রতিবন্ধী টার্মটা ইউজ করে না, বোবা।
তিনজনই বোবা, কথা বলতে পারে না এরা, আহারে বাবা মাও বোবা মেয়েটাও বোবা, ইসরে খুব আফসোস তাদের। আমি শুনছি, বারবারই শুনছি। ঠিক যখন ট্রেন থেকে নামবো সেই মুহূর্তে যিনি ভদ্রলোক বারবার বলছিলেন, তো তাকে আমি বলেছি যে আঙ্কেল একটু সাইড দেবেন, আমি নামবো। উনি তো জাস্ট অবাক যে, তুমি কথা বলতে পারো, তাহলে তুমি কেন কথা বললে না? তো আমি বললাম যে আমার তো আসলে প্রয়োজন পড়েনি কথা বলার, এজন্য বলিনি। তো এরকম অনেকবার হয়েছে আসলে, আচ্ছা। অবাক হয়ে যায় মানুষজন। বাংলা ইশারা ভাষা নিয়ে একটু জানতে চাই যে বাংলা ইশারা ভাষা নিয়ে তো আপনি কাজ করছেন। বাংলা ইশারা ভাষা যত বেশি পরিচিতি পাবে, তত বেশি শ্রবণ প্রতিবন্ধী মানুষরা বাইরে বের হয়ে আসবে। তো বাংলাদেশে আসলে এই ইশারা ভাষাকে আরো সমৃদ্ধ করা, আরো বেশি ছড়িয়ে দেওয়া, এই জন্য আসলে কি কি করা দরকার বলে আপনার মনে হয়? আচ্ছা, যেটা আমি খুব ভয় পাই ইদানিং একটা বিষয় নিয়ে, আমাদের বাংলা ইশারা ভাষাটা এখনো প্রমিতকরণ করা হয়নি। এই প্রমিতকরণ না করার ফলে এখনো কিন্তু আমরা আসলে অনেক জায়গায় দেখবেন যে, যে যার মতো করে করছে। একটা মানে স্পেসিফিক সাইন হওয়া খুব জরুরি, বা একটা স্ট্যান্ডার্ড সাইন হওয়াটা খুবই দরকার। কারণ এখন আস্তে, আস্তে যেটা হচ্ছে কি, যে একটা মিক্সড সাইন ল্যাঙ্গুয়েজ এর দিকে আমরা চলে যাচ্ছি। এখনকার যারা নতুন জেনারেশন তারা খুব বেশি বাইরের সাইনটাকে ফলো করছে। আপনি আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজ বলেন বা ব্রিটিশ সাইন ল্যাঙ্গুয়েজ বলেন, তারা, যেহেতু আপনি আসলে এটাকে আটকানোর কোনো সুযোগ নেই, এখন তো আসলে ফেসবুক, ইনস্টাগ্রাম সবকিছুতে আমরা আসলে খুব অবাধ আমাদের মানে যাতায়াতে আছে। তো যার জন্য তারা খুব বেশি অন্য সাইন ল্যাঙ্গুয়েজের প্রতি ডিপেন্ডেন্সি তৈরি হচ্ছে তাদের। কারণ আমাদের বাংলা ভাষায় এখনো অনেক শব্দের অভাব আছে, বাংলা সাইন ল্যাঙ্গুয়েজে আর কি। অনেক শব্দের সাইন এখনো আমরা তৈরি করতে পারিনি। যার জন্য প্রমিতকরণটা খুব জরুরি আমাদের নিজস্ব বাংলা সাইন ল্যাঙ্গুয়েজটাকে ধরে রাখার জন্য। আদারওয়াইজ কিছুদিন পর আসলে আমাদের এই যে আমি বলছি বাংলা ইশারা ভাষা, এটা আর থাকবে না। তখন আমরা আমাদেরও ওই বাইরের ইশারা ভাষার উপর ডিপেন্ডেন্সিটা আমাদেরকেও তৈরি করে ফেলতে হবে। এইটা আমি চাই প্রথমে, যে বাংলা ইশারা ভাষার প্রমিতকরণটা হোক, এবং এটা অবশ্যই সরকারিভাবেই হতে হবে। আমি আপনি চাইলে তো আসলে হবে না এটা। এবং আরেকটা যেটা ব্যাপার আমি চাই, যে আমাদের শ্রবণ প্রতিবন্ধী মানুষরা যারা, তাদের লেখাপড়ার ক্ষেত্রে এই সাইন ল্যাঙ্গুয়েজের থ্রুতে তাদেরকে পড়ানো হোক। তাহলে পড়াটা আসলে তাদের ভেতরে গেঁথে যাবে এবং ফ্রুটফুল হবে। এবং আমরা যে এই যে তাদেরকে আমরা হায়ার এডুকেশনে নিতে পারছি না, বিকজ অফ তাদের স্টার্টিং এই যে গ্যাপটা আছে, সেই গ্যাপটার কারণে। তো যখনই সে সাইন ল্যাঙ্গুয়েজের থ্রুতে পড়ালেখা করবে, তখন আসলে এই গ্যাপটা থাকবে না, এবং তার পড়াশোনাটা আসলে ফ্রুটফুল হবে তখন। তো এই দুইটা কাজ ইনিশিয়ালি আমি চাই খুব বেশি করে যে হোক। আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আপনি আপনার বাবার পেশার কথা বলছিলেন। আহ, আপনার বাবার পেশাগত কাজে একজন দোভাষী হিসেবে আসলে আপনাকে কখনো কোনো ধরনের সাপোর্ট দিতে হয়েছে? সব সময় দেখা গেছে যে আমার বাবা তো আসলে অফিসের বাইরেও কিছু প্রাইভেট কাজ করতেন। তো যারা ইঞ্জিনিয়াররা ছিলেন তারা তখন তো আসলে এত ভিডিও কল বা ফোনের এত ব্যবহার ছিল না। যেটা করতেন যে তারা বাসায় আসলে অনেক কিছু বাবাকে হয়তো বোঝাতেন যে বিল্ডিং এর স্ট্রাকচারটা এমন হবে, ডিজাইনটা এমন হবে। তো অনেক সময় অনেক কিছু বাবা হয়তো বুঝতে পারছেন না, আমাকে ডাক দিতেন যে একটু আসো তো তুমি। আমাকে বলতেন যে তুমি এটা বলে দাও যে এখান দিয়ে এই লাইনটা যাবে, পানির লাইনটা এভাবে হবে, এটা তুমি তোমার বাবাকে বুঝিয়ে বলো। এগুলো আমাকে মানে রেগুলার বেসিসেই করতে হয়েছে। ইভেন দো এমনও হয়েছে যে বাবার রেমুনারেশনটা কি হবে সেটা নিয়েও আমাকে নেগোসিয়েশন করতে হয়েছে। আমার বাবা হয়তো বলেছে যে তুমি তাকে আচ্ছা। বলো আমাকে এটা দিতে হবে। তো আমি ওই বয়সে অনেক সময় আমি হেজিটেট করতাম যে আমি টাকার ব্যাপারে কথা বলবো। বাট আসলে অপশন নাই, তার তো আসলে বোঝানোর কোনো অপশন নাই। সো আমাকেই করতে হয়েছে এই মানে কাজগুলো। আপনি তো মানে আপনার কথা বলতেন না, আসলে আপনি তার এক্স্যাক্টলি, হ্যাঁ, কথাটা তার কথাটাই কনভে বলতেন। করতাম আসলে। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। আপনার তো দুইটা মেয়ে আছে, তাদের তো নামও আছে। নিশ্চয়ই ওই নামের বাইরেও আমরা অনেক সময় যে বাচ্চাদের বিভিন্ন আদরের নাম ধরে ডাকে, আমাকেও ডাকতো কিংবা আমাদের ছেলে মেয়েদেরকেও ডাকে। তো আপনাকে আসলে আপনার বাবা মা এরকম কোনো নাম ধরে ডাকার সুযোগ ছিল কিনা, কিংবা আসলে ওই সময়ের অভিজ্ঞতাটা কি? না, আহ, আমি আসলে বলি যে আমি আসলে কিছু বিষয়ে কখনোই ইমোশন কন্ট্রোল করতে পারি না। আমি মানে আমার কিছু, কিছু আক্ষেপ সারা জীবন থেকে যাবে। আমি কখনো আমার বাবা-মার কাছ থেকে ওই আদরের মা, মামুনি এগুলো তো এগুলা শুনিই নাই। ইভেন আমি এখনো খুব ফিল করি আমার হাসব্যান্ড যখন আমার মেয়েদেরকে ডাকে ওভাবে,
আমি খুব মানে খুব ভালো লাগা নিয়ে শুনি যে এই ডাকগুলো তো আসলে খুব আদরের, খুব ভালো লাগার। জাহিদ ভাই, আসলে বললাম না, কিছু বিষয়ে আমি কখনোই আমার ইমোশন কন্ট্রোল করতে পারি না। যে কোনো সিচুয়েশনেই হোক আমি আহ, মানে আমি এখনো তো অনেক বড় হয়ে গেছি, অনেক। আমি এখনো খুব মিস করি যে মনে হয় যে আমার আব্বু আম্মু তারা যদি আমাকে মা বলে ডাকতো বা মামুনি বলে ডাকতো বা তাদের নিজস্ব কোনো আদরের নামে ডাকতো, এটা মনে হয় আমার আমার মনে হয় যে আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত আমার এই আক্ষেপটা থেকে যাবে যে আমি শুনতে পারলাম না। তো লতা, এটা আমার মানে আপনার এটাই। হয়তো মানে আক্ষেপের বিষয় আছে, পাশাপাশি নিশ্চয়ই আপনার মানে অনেক সুখ স্মৃতি আছে, যেটা আপনি আসলে শ্রবণ প্রতিবন্ধী দম্পতি সন্তান হওয়ার কারণে আপনি অভিজ্ঞতাগুলো পেয়েছেন, যেটা অন্যরা পায় নাই। লতা, একটা বিষয় একটু জানতে চাই, আপনার বাবা মা তো আপনাকে অনেক আদর করতো। সবার বাবা মাই তার সন্তানদেরকে আদর করে। একই সাথে বাবা মা সন্তানদের মাঝে মাঝে একটু বকাঝকাও করে। আপনার আসলে বকা খাওয়ার অভিজ্ঞতাটা কেমন আপনার বাবা মার কাছ থেকে? এটা একটা মজার ব্যাপার হচ্ছে, বকা তো আমরা খেয়েছি, আম, সবই সাইন ল্যাঙ্গুয়েজে। একটা সুবিধা হচ্ছে যে বকা দিচ্ছে, আশেপাশে মানুষ হয়তো বা টেরও পাচ্ছে না, এরকম একটা ব্যাপার হয়েছে। বকা খেয়েছি, প্রচুর বকা খেয়েছি, সবটাই সাইন ল্যাঙ্গুয়েজে। আবার এমন একটা আছে যে আমরা একবার বাইরে গেছি, একবার না, অনেকবার এরকম হয়েছে, বাইরে গিয়েছি, আমি হয়তো বা কোনো একটা জেদ করছি বা কোনো একটা দুষ্টামি করে ফেলেছি। এখন যেটা হয় কি, জেনারেল বাবা মারা কি করে, জোরে হয়তো হয়তো একটা ধমক দিল, সেটা কিন্তু আসলে বাচ্চাটার জন্য খুবই এম্বারেসিং একটা সিচুয়েশন হয়ে যায়। বাট আমার বাবা মা একদম চিপা বকা বলে না, অনেকটা ওরকম সাইনেই আমাকে বকা দিয়েছে, আমিও সোজা বকার কাজও হয়ে গেছে, আশেপাশের কেউ বুঝতেও পারেনি। আচ্ছা, তো এটা আমাদের জন্য, কোডাদের জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট, যে এত বকাঝকা হয় কিন্তু কেউ টের পায় না। এটা হয়। আমরা জানি যে শ্রবণ প্রতিবন্ধী মানুষরা যেহেতু শুনতে পায় না, তাদের ভাষা ইশারা ভাষা, এই কারণে তারা ইশারা ভাষা ব্যবহার করে। আপনারা যারা কোডা, আপনারা শ্রবণ প্রতিবন্ধী মানুষ না হয়েও আপনাদের একটা ভাষা ইশারা ভাষা। তা আপনারা যখন একসাথে হন তখন কি মানে আপনারা কখনো মানে ইশারা ভাষায় কথা বলেন, এরকম কি ঘটনা হ্যাঁ, ঘটে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি আসলে ইশারা ভাষায় কথা বলতে, নিজেদের মধ্যে? নিজেদের মধ্যে। মানে দেখা যায় আমরা শুরু করছি মুখে কথা বলতে বলতে, হঠাৎ করে সাইন অটো চলে আসছে আমাদের, এবং আমরা আসলে ওই ভাষাটাতেই কমফোর্ট হয়ে যাই। কিভাবে জানি, এটা হয়তো বা একটা আল্লাহ প্রদত্ত ব্যাপার হতে পারে, জানি না, মানে বাট আমরা আসলে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতেই কমফোর্ট ফিল করি। এরকম কি কখনো হয় যে মানে আমরা অনেক সময় হয় না যে আমরা কয়েকজন মানুষের মধ্যে সবার সামনে একটা কথা বলতে চাই না, আমি হয়তো আপনার সাথে একটা বিষয় কথা বলতে চাই, একটু পাশে গিয়ে বলা কিংবা কানে কানে বলা, আমরা যারা হিয়ারিং হুম পিপল হুম তাদের হুম। জন্য। আপনাদের মধ্যে কি এরকম হয়েছে যে মানে আপনি হয়তো আরেকজন কোডার সাথে একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছেন এবং আপনি চাচ্ছেন ওখানে সাইন ল্যাঙ্গুয়েজ না জানা মানুষরা না জানুক, তো তাদের সামনেই হয়তো সাইনে হ্যাঁ বলছেন, হ্যাঁ, অন্যরা বুঝতেছে না, কিন্তু যে বোঝা সে বুঝতেছে, এরকম ঘটনা? এরকম প্রচুর। আমরা হয়তো বা একটা সোশ্যাল গ্যাদারিং এ গেছি, বা জি, একটা বিয়েতে হতে পারে বা জন্মদিন, আশেপাশে তো অনেক হিয়ারিং পার্সনরা থাকে। এখন আমরা আমরা একটা কথা বলবো, বা ধরেন নিজেদেরই কোনো গল্প, গোপন কোনো গল্প না, নিজেদেরই কিছু কথা থাকে না, সেটা দেখা যায় যে আমরা সাইনেই বলছি, এবং আশেপাশে সবাই কি ব্যাপার, তোমরাও সাইনে কথা বলো কেন। এটা আসলে হয়ে যায় আমাদের, এবং আমরা বললাম না, ওইটাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, ওই সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলাতেই। অনেক সময় দেখা যায় যে অনেক ধরনের পারিবারিক কিছু সংকট তৈরি হয়। দেখা যায় যে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি বন্টন সহ এরকম নানা ধরনের সংকট অনেক সময় তৈরি হয় এগুলো নিয়ে। তো আপনাদের পরিবারে এরকম কোনো অভিজ্ঞতা হয়েছে কিনা? হ্যাঁ, এরকম হয়েছে অনেক সময়। দেখা গেছে যে আমার বাবার সাইডের সম্পত্তি নিয়ে যখন কথা হয়েছে, আমার বাবার হয়তোবা একটা চাওয়া ছিল, সেটা তিনি বোঝাতে পারছেন না, আমার থ্রুতে বুঝিয়েছেন। আমি আমি হয়তোবা আমার যারা ফ্যামিলিতে যারা বড়রা আছেন তাদের সাথে আমি কথা বলতে হয়েছে, না আমি কথা বলেছি, বা তারা আমাকে যে ডিসিশনটা দিয়েছেন সেটা আমার বাবার কাছে আমাকে পৌঁছাতে হয়েছে। অর্থাৎ খুব ছোট থেকেই না, আসলে আমি বলছিলাম না যে ম্যাচুরিটিটা আসলে অনেক আমার বয়সের তুলনায় আমাকে বেশি দেখাতে হয়েছে। কারণ পারিবারিক সম্পত্তির বন্টনটা কিন্তু একটা ১০-১২ বছরের বাচ্চা বা ১৫ বছরের বাচ্চার জন্য
খুবই অস্বাভাবিক, তার জানার এখানে কোনো প্রয়োজনই নেই, কিন্তু সেই জায়গায় কিন্তু আমাকে জানতে হয়েছে। এবং এটা শুধুমাত্র আপনার ধরেন পরিবারের সম্পত্তির ব্যাপার না। আপনি যদি চিন্তা করেন যে আমার বাবা মা যখন ডক্টরের কাছে গেছে, সব সময় আমাকে যেতে হয়েছে, এবং ওই যে তাদের একটা ডিপেন্ডেন্সি সব সময় আমার উপর ছিল যে ওই যাবে, ও গেলে আমার আমার যে প্রবলেমটা বা আমি যেটা বলতে চাচ্ছি সেটা আসলে ক্লিয়ারলি বলতে পারবো। হয়তো আমার মামারা সাথে ছিলেন, তারাও সাইন জানতেন, কিন্তু অত বেশি ভালো তো আসলে জানতেন না। যার জন্য সবসময় আমার বাবা বা মা যে যখনই ডক্টরের কাছে যেতেন বা কোনো ডিসিশনের নেয়ার যে জায়গাটা, তারা কিন্তু আমার সাথে ডিসকাস করতেন, আমার থ্রুতে ডিসিশনটা জানাতেন। তো ওই ছোট থেকে না আসলে আমাকে প্রফেশনাল ইন্টারপ্রেটার, তো আমি এখন বললাম না, আমাকে একদম ছোট থেকে আসলে ইন্টারপ্রেটিংটা করতে হয়েছে বাবা মার জন্য। একটা অভিজ্ঞতা জানতে চাই, সেটা হচ্ছে যে মানে আপনি যখন এরকম পারিবারিক বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের বিষয় থাকে, আপনার বাবা মা সেখানে একটা আলোচনার মধ্যে থাকে, আপনার ভূমিকা মূলত একজন দোভাষী হিসেবে। কিন্তু আপনার কি কখনো মনে হয়েছে যে আপনার বাবা মার তথ্যগুলো আপনি যার কাছে পৌঁছাচ্ছেন, তাদের কথাগুলো, তারা হয়তো মনে করছে যে এটা আপনি বলছেন, এত ছোট একজন শিশু যার এই বিষয় নিয়ে কথা বলার কথা না, সেইগুলো নিয়ে কথা বলছে, কোনো ধরনের অস্বস্তিকে আসলে তৈরি করতো? হ্যাঁ, হ্যাঁ, এটা তো হয়েছেই। হয়তোবা এমন একটা পরিস্থিতিতে আমি হয়তো বলছি কথাটা, ওই যে বললে না, তারা ভাবছে হয়তোবা এটা আমার চাওয়া বা আমার কথা। তো তখন আমাকে ধমক দিত যে, "এই তুমি কেন এটা বলছো? হ্যাঁ, তুমি থামো।" তো আমি আসলে বোঝাতে পারতাম না যে এটা তো আসলে আমার চাওয়া না বা আমার কথা না। আমি তাদের কথাটা আমার মুখ দিয়ে বলছি, এবং এটা না জাহিদ ভাই এখনো হয়। মানে ব্যাপারটা এমন না যে খুব ছোট থেকে হচ্ছে তা না। এখনো ইন্টারপ্রেটিং সেক্টরে আমি দেখেছি যে এই প্র্যাকটিসটা, মানে মানুষ মনে করে এটা বোধহয় আমার কথা। এটা আসলে অনেকেই বোঝে না, এটা আসলে আমার কথা না। এটা তাদের কথা আমাদের মুখ দিয়ে বের হচ্ছে। লতা, আপনাকে আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে মানে কোডা হিসাবে আপনি আহ, কি কি বাড়তি সুবিধা আসলে পেয়েছেন কিংবা এখনো পান? আচ্ছা, মানে কোডা হিসেবে আমার তো ১ম বৈশিষ্ট্য হচ্ছে আমি ২ টা ভাষা জানি, যেহেতু সাইন ল্যাঙ্গুয়েজও জানি, বাংলাও জানি। তো সাইন ল্যাঙ্গুয়েজ জানার কারণে ফ্যামিলির অনেক, মানে আমার বাবা-মাকে জানানোর জন্য তো আসলে আগে আমাকে জানতে হয় বা আমাকে জানাতে হয়। তো ফ্যামিলির অনেক গোপন কথা আমি আসলে সহজে জেনে যাই, যেটা আমার জানার হয়তোবা অনেক পরে জানতে হতো, সেটা আমি জানি। আবার ধরেন বাইরে গিয়েছি, বাইরে আমি হয়তো আমার বাবা-মার সাথেই হোক বা সাইন ল্যাঙ্গুয়েজ জানে এমন কোনো কারো সাথে আমি একটা গোপনে কোনো কথা বলবো, সেটাও কিন্তু আমি একদম ওপেন প্লেসে বা ওপেন জায়গাতে আমি ইজিলি বলে ফেলছি। অর্থাৎ এই যে গোপনীয়তাটার ব্যাপার, ওপেনলি বলছি কিন্তু ব্যাপারটা গোপন আছে। এইটা আমাকে খুব মজা দেয়। আমি একবার এমন হয়েছে যে দোকানে আ স এক আমি আর আমার এক কোডা কাজিন আরকি। তো ২ জন মিলে গেছি মার্কেট শপিং করতে। তো আমরা, দোকানদার একটা প্রাইস বলছে। তো এখন আমরা তো ওই প্রাইস আসলে এগ্রি করছি না বা করব না। এখন আমরা যদি ওপেনলি বলি, তাহলে দোকানে যিনি আছেন তিনি তো শুনে ফেলবেন। তো আমরা ২ জন আস্তে করে সাইনে কথা বলছি। সাইনে কথা বলে নিজেরা একটা দাম ঠিক করে নিয়ে তারপর ওনাকে বলছি। এই যে ব্যাপারগুলো যে আমি তাকে জানালাম না, কিন্তু নিজেরা একটা ডিসকাস করে ফেললাম, বা কোনো একটা জিনিস আমাদের পছন্দ হয় নাই, থাক চলো চলে যাই। এই যে গোপনে কিছু শেয়ার করা, এটা তো আসলে আমি, যেহেতু আমি সাইন জানি বা কোডা আমি, সেজন্য আমার জন্য সুযোগ হয়েছে করার। এগুলো হয় আমাদের সাথে। আ- আপনি আপনি বলছিলেন যে আরো অনেক কোডার সাথে আপনার যোগাযোগ আছে এবং আপনাদের এটা মানে ছোটবেলা থেকে হয়েছে, পারিবারিক ভাবেই আহ, এই এই সংযোগটা হয়েছে কোডাদের সাথে। তো সামগ্রিকভাবে বাংলাদেশে কোডাদের নিয়ে আপনার কি কোনো পরিকল্পনা আছে? আমার ইচ্ছা আছে যে আমাদের কোডাদের যদি একটা অ্যাসোসিয়েশন থাকতো, কারণ আমরা কোডাররা যত বেশি ইউনাইটেড হব, যেটা আমি বলছিলাম যে কোডাররা আসলে সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটিং প্রফেশনের ক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটিতে থাকে, যেহেতু সে ছোট থেকেই সাইন জানে, তার হাতের মুভমেন্ট গুলো বা তার ফ্লেক্সিবিলিটিটা অনেক বেশি থাকে। তো সেক্ষেত্রে কোডার আসলে ফার্স্ট প্রায়োরিটিতে থাকে। তো ওই জন্য আমি চাই যে কোডারদের নিয়ে যদি একটা অ্যাসোসিয়েশন করা যেত, সেক্ষেত্রে আসলে আমাদের বাংলা সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটিং এর জায়গাটা আরো অনেক বেশি প্রসার ঘটানো যেত। অনেক বেশি ইন্টারপ্রেটার আমরা আনতে পারতাম। এখন তো আসলে খুব হাতে গোনা আমাদের ইন্টারপ্রেটার আছে। এত বড় জনগোষ্ঠীর জন্য আমরা মাত্র হয়তোবা ১০ জন কি ১২ জন আছি, প্রফেশনালি কাজ করছি। সংখ্যাটা খুবই সীমিত। তো যত বেশি কোডাররা ইউনাইটেড হবে, তো যত কোডাররা মানে এই প্রফেশনে আসবে, তত আসলে এই প্রফেশনের জায়গাটা আরো বেশি উপরের দিকে যাবে।
একটা জিনিস, মানে আপনি যেই কোডারদের কথা বলছেন, এরা কি মূলত ঢাকা কেন্দ্রিক নাকি ঢাকার বাইরের কোডারও আপনাদের সাথে সংযুক্ত আছে? এখন আমরা যারা প্রফেশনালি কাজ করছি তারা সবাই আসলে ঢাকা কেন্দ্রিক, ঢাকার বাইরের কেউ এখন পর্যন্ত নেই। একজন আছেন, তাও সে ঢাকায় সেটেল, মানে এমন না যে সে ওখানে বসেই কাজ করতে পারছেন, ব্যাপারটা তা না, তিনিও ঢাকায় চলে এসেছেন। তো সেক্ষেত্রে তো আমরা বলতে পারি আমরা আসলে সবাই মানে রাজধানী ভিত্তিক হয়ে গেছি। তো কিন্তু আমাদের আসলে এটাকে ডিসেন্ট্রালাইজড করতে হবে, যার জন্য যত বেশি কোডাররা এই প্রফেশনে আসবেন তত কাজের মানে আপনার কি বলে যে ভালো হবে, এই জায়গাটার উন্নতি হবে আর কি। আজকে এই পডকাস্টে অংশ নেওয়ার জন্য এবং আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ লতা। আমরা আপনার কাছ থেকে ধন্যবাদের যে ইশারা, এটা একটু শিখতে চাই। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য। এরকম আরো অনেক অজানা গল্প নিয়ে আমরা আবারও আসবো। আমাদের সাথে থাকুন।